আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, শোনা জি যায়। ম্যাম। ঠিক আছে। তো আজকে হচ্ছে আপনাদের মিড টার্মের আগে লাস্ট ক্লাস। এর পরে শুক্রবারের ক্লাসে তো আপনাদের হচ্ছে একটা সিটি হবে। তো সিটির পরে আমরা হচ্ছে এক্সাম সম্পর্কে কিছু সাজেশন দিয়ে আমাদের ইয়েটা ক্লাসটা শেষ হবে আর কি। তো দেখেন, আমাদের আজকের ক্লাসে আমাদের ম্যাম টপিক সিটি হচ্ছে এটা, ম্যাম সিটি কই থেকে হবে? এই যে এই আপনাদের আজকে যেটা পড়াবো সেটা, আর তার আগের ক্লাসে যেটা পড়াইছি, ম্যাম নন সিটি না ইনভার্টিং নিয়ে আর ম্যাম আমাদের ম্যাম আগের অ্যাসাইনমেন্ট নিলে ক্লাসের এটা ম্যাথগুলোর স্লাইড ভালো দেওয়া হতো। হয় নাই। আচ্ছা, আমি আজকের ক্লাসে পড়তে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আগে পড়ানোটা শেষ করি, তারপর আমরা এটা নিয়ে এই বাকি জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো। কারণ আমাদের পড়ানোটা শেষ করানোটা আগে বেশি জরুরি। তো এইটা হচ্ছে আপনার নন ইনভার্টিং ওপেন। কেন এটা নন ইনভার্টিং ওপেন? কারণ হচ্ছে আপনি দেখেন, আপনার ইনপুটটাকে দেওয়া হয়েছে কার সাথে, এই যে পজিটিভ টার্মিনালটার সাথে কানেক্ট করা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে আপনার নন ইনভার্টিং ওপেন। এখন এখানে এইটার জন্য, এই সার্কিটটার জন্য আপনার হচ্ছে এখন আপনাকে ভি নট ডিভাইডেড বাই ভি ইন, বা প্রথমে আপনার ভি নটটাকে বের করতে হবে, তারপর ভি নট বাই ভি ইন করলে আপনি হচ্ছে কি এই নন ইনভার্টিং অপ এর জন্য আপনি গেইনটা বের করতে পারবেন। তো এর আমাদের পরের ধাপ হচ্ছে গেইনটা বের করা। তাহলে আসেন এবার যদি আমরা ক্যালকুলেশনে শুরু করি, তো যে কোনো ক্যালকুলেশনের জন্যই আমরা প্রথমেই বলে নিছিলাম যে দুইটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে যে কি জানো, আপনার আই ইনপুট গুলা হচ্ছে জিরো হবে। এবং দুই নাম্বার আমরা বলছিলাম এই টার্মিনালটাকে যদি আমরা ভি এ বলি, এই টার্মিনালটাকে যদি আমরা ভি বই বলি, তাহলে আপনার অবশ্যই ভি এ ইকুয়াল টু ভিভি হবে। শুধুমাত্র এই দুইটা জিনিস ধরে আপনি আপনার পরবর্তী ক্যালকুলেশন গুলো করে যাবেন। তাহলে এবার আপনি আসেন, প্রথমে আপনার কাজ হচ্ছে ভিএ আর ভিভি এর মান বের করা, যেটা আমরা গত ক্লাসেও করছিলাম। তাহলে আপনার এখানে ভিএ এর মান কত আসবে? ভি ইকুয়াল টু আপনার ভি ইন নিতে হবে, কারণ এখানে তো আসলে আর কিছু নাই। তাহলে আপনার ভিএ পয়েন্ট হবে হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজের সমান। এরপর ভিবি ইকুয়াল টু আপনার হবে হচ্ছে ভি এর সমান, তার মানে আপনার ভিভিও কত? ভি ইনপুটের সমান। তো এবার আপনার এই পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে কি আপনার ভি নট। তো আপনাকে তো আসলে ভি নটটা বের করতে হবে। তাহলে দেখেন এখন তাহলে এই পথ দিয়ে তো আসলে কোনো কারেন্ট যাবে না। হ্যাঁ, যেমন গত ক্লাসে আমাদের এটা ছিল এরকম, যে এখান থেকে একটা ছিল, দেন এখান থেকে এরকম ছিল। হ্যাঁ, আমরা যদি গত ক্লাসে জিনিসটা একটু খেয়াল করি, এটা ছিল, দেন এটা হচ্ছে জিরো ছিল। তারপর আমরা কি করছিলাম, যে এই ভি এ এটা বের করছিলাম, দেন এইটা আর এইটা মিলে আমরা হচ্ছে একটা কেসিএল অ্যাপ্লাই করছিলাম। তো এখানেও আমরা আসলে একদম সিমিলার জিনিসটাই করে যাব। তাহলে এখানেও যদি আমরা হচ্ছে এখন আচ্ছা, এখানে নাম হচ্ছে কি, এটা হচ্ছে আপনার আর 2, অথবা এটাকে মাঝে মাঝে আর 2 কেও আপনার আর এফ ও বলা হয়। আর আর 1 যেটা, সেটা তো আর 1 হিসেবেই আছে। এবার আপনি আসেন, তাহলে যদি আপনি এখন এই বরাবর একটা কেসিএল অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কি আসবে? যদি আমি এই পয়েন্টটা থেকে শুরু করি, তাহলে এই পয়েন্টের পরের পয়েন্ট কোনটা? ভিবি। তাহলে আমি বলতে পারি ভি নট মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর 2। এই কারেন্টে কি এখান থেকে এসে তারপর এদিকে চলে গেছে না? কারণ ও তো আসলে এই ভেতর দিয়ে তো যেতে পারবে না, কারণ এই পয়েন্টের কারেন্ট তো আসলে জিরো। তাহলে কেসিএল এর পরের পার্টটা কি হবে? এই পয়েন্ট থেকে এখান থেকে সে বের হয়ে গেছে এই পাশ থেকে। তাহলে এটা হবে ভিবি মাইনাস জিরো ডিভাইডেড বাই কত আসবে আপনার? আর 1। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা ক্যালকুলেশনটাকে আগাই নিই, তাহলে ভি নট মাইনাস ভিভি এর মান কত? ভি ইন ডিভাইডেড বাই আর 2। আর এখানে ভিবি আবারও ভি ইন ডিভাইডেড বাই আপনার আর 1। তাহলে এখন আমরা একটু যেহেতু ভি নট এর মান বের করতে চাই, তাহলে সেজন্য আমরা ভি নটটাকে আলাদা করে ফেললাম। কত আসবে আপনার? বি ইন ডিভাইডেড বাই আর 1 প্লাস বি ইন ডিভাইডেড বাই আর 2। তাহলে আপনি আসেন বি নট বাই আর 2 ইকুয়াল টু আপনার কত আসবে বলেন? ভি ইনটাকে আমরা কমন নিতে পারি,
নিয়ে এখানে কত আসবে, R1 প্লাস R2, নিচে আসবে কত, R1 ইন্টু R2, তাই না? তাহলে এবার যদি আপনি ভি নটটাকে এপাশে রেখে R2টাকে ওপাশে নিয়ে যান, R1 R2, তাহলে R2 R2 কি কাটা চলে যাবে? হুম, কাটা চলে গেলে আপনার এখানে ভি নট ইকুয়াল টু থাকবে হচ্ছে, আচ্ছা এবার আমার যেহেতু এখানে আসলে একটু জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে, আচ্ছা সমস্যা নেই, এটা আমি এই পাশেও দেখাতে পারবো। তাহলে আপনি দেখেন এখানে আপনার কত থাকতেছে, যে ভি ইন তো থেকে যাবে, আর উপরে হচ্ছে R1 প্লাস R2, নিচে আছে হচ্ছে R1। তাহলে এটা কি আমরা এই পাশ আর এই পাশে ভাগ করে ফেলতে পারি, করলে আপনার কত আসবে, 1 প্লাস R2 বাই R1, এইটা থেকে যায় না? তো ভি নট ইকুয়াল টু আপনার হচ্ছে 1 প্লাস R2 বাই R1। বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে কি আমার লাস্ট ভি নট এর ইকুয়েশন। তাহলে আমরা এই সার্কিটটার জন্য আমরা ভি নট কত পেলাম, আমরা ভি নট ইকুয়াল টু পেলাম 1 প্লাস R2 বাই R1 ইন্টু ভি ইন। তাহলে যদি এবার আপনি গেইন হিসাব করেন তাহলে সেটা কত হবে, ভি নট বাই ভি ইন ইন্টু 1 প্লাস R2 বাই R1। বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনাদের লাস্ট লাইন। এবার আপনারা খেয়াল করেন, তাহলে একটা নন ইনভার্টিং অপ এম্পের জন্য, একটা নন ইনভার্টিং অপ এম্পের জন্য আপনার গেইন কত হচ্ছে দেখেন। গেইন হবে হচ্ছে, আগে আমার ইনভার্টিং এর জন্য কত ছিল, ইনভার্টিং এর জন্য ছিল ভি নট ডিভাইডেড বাই ভি ই মাইনাস ইকুয়াল টু হচ্ছে একটা মাইনাস সাইন আসতো, তারপর আসতো হচ্ছে R2 বাই R1। আপনি এটার সাথে এখন নন ইনভার্টিংটাকে যদি তুলনা করেন তাহলে দেখবেন এখানে কোনো নেগেটিভ ভ্যালু নাই, এটা হচ্ছে কি একটা পজিটিভ ভ্যালু। সো তার মানে পজিটিভ মানে হচ্ছে যে যেহেতু আপনি পজিটিভ টার্মিনালে আপনার ইনপুটটাকে দিচ্ছেন, সেজন্য আপনার এখানে আপনার সোর্সের যে পোলারিটি আর আপনার আউটপুটের পোলারিটি হচ্ছে কি সেমই থাকবে। তো যেহেতু আমার ইনপুটের পোলারিটি হচ্ছে পজিটিভ, সেজন্য দেখেন আমার আউটপুটের পোলারিটিও কত আসবে, এখান থেকে পজিটিভ ভ্যালুই আসবে। তারপর দেখেন এখানে এটা ছিল শুধুমাত্র -R2 ডিভাইডেড বাই R1, আর আপনার নন ইনভার্টিং অবস্থায় এসে এটা হয়ে গেছে 1 প্লাস R2 ডিভাইডেড বাই R1। তো এটাই হচ্ছে আপনার মোটামুটি একটা নন ইনভার্টিং অপ এর জন্য গেইনের ভ্যালু, যে আপনি 1 প্লাস এই ফিডব্যাক টার্মিনালে যা থাকবে ডিভাইডেড বাই আপনার এই টার্মিনালটার মধ্যে যা যা থাকবে। তো এখন যদি এরকম হয় যে আপনার এই ফিডব্যাক টার্মিনালের মধ্যে এরকম ভাবে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আপনার অ্যাকচুয়াল ইফেক্টিভ R2 এর মান কত হবে? এই দুইটার প্যারালাল করলে যে ভ্যালু আসবে সেটাই না? জি ম্যাম। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এটাই ছিল আপনাদের নন ইনভার্টিং অপেম্প। তো আমাদের এটা প্রুফ করা আসলে হয়ে গেছে। এখন আপনারা দেখেন এটার মধ্যে কি আপনাদের আর কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, তো তারপর নন ইনভার্টিং অপেম্পে, আচ্ছা এই জিনিসগুলো একটু মুছে দিই। আচ্ছা, তো নন ইনভার্টিং অপ এর পরে আপনাদের পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। তো ভোল্টেজ ফলোয়ার কিন্তু গত ক্লাসে আমরা নন ইনভার্টিং অপ এম্প দিয়েও কিন্তু একবার দেখছিলাম। তো আমরা ওখানে ভোল্টেজ ফলোয়ারের ব্যাপারটা নন ইনভার্টিং অপ এর জন্য কি দেখছিলাম আপনার, বলেন তো? যে যদি আপনার RF ইকুয়াল টু R1 হইতো, তাহলে আপনার কি হইতো, V0 ডিভাইডেড বাই V1 বা ভি ইন ইকুয়াল টু -RF বাই R1 হয়তো। এখন যদি কোনো কারণে আমার RF আর R1 সেম হয়ে যায়, তাহলে আমরা দেখছিলাম যে এই জিনিসটা -1 হয়ে যায়, হ্যাঁ, যে কোনো গেইন থাকে না আপনি। কিন্তু সেই ক্ষেত্রে আপনার নন ইন মানে সেটা ইনভার্টিং অপ এম্প হওয়ার কারণে আপনার এই জায়গার মধ্যে একটা মাইনাস চলে আসছিল, যে আপনি ইনপুটে যা দিবেন আউটপুটে আপনি সেম ভ্যালুই পাবেন, কিন্তু পোলারিটিটা কি হবে, উল্টায় যাবে। যে আপনি যদি ইনপুটে কোনো একটা পজিটিভ ভ্যালু দেন, আপনি আউটপুটে সেই একই ভ্যালু পাবেন, বাট সেটা নেগেটিভ হয়ে আপনার কাছে আসবে। বা আপনি যদি ইনপুটে একটা নেগেটিভ ভ্যালু দেন,
তাহলে আউটপুটে সেম ভ্যালুই থাকবে, বাট সেটা পজিটিভ হয়ে যাবে, জাস্ট পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি ধরেন এই প্রবলেমটা চাই না, আমি চাই যে আমার গেইনও থাকুক এবং একই সাথে আমার পোলারিটিটাও সেম থাকুক। তাহলে অবশ্যই যদি আমি এরকম একটা ভোল্টেজ ফলোয়ার বানাইতে চাই যে আমার ভ্যালুও সেম থাকবে, পোলারিটিও সেম থাকবে, তাহলে কোন অপেম দিয়ে আমার ভোল্টেজ ফলোয়ার বানাইতে হবে? আপনার একজন অ্যান্সার বাফার। করেন। ম্যাম বাফার অপেন দরকার আমাদের। বাফ আহ, ওইটার নাম হচ্ছে বাফার, বাট এটা আপনাকে এই ভোল্টেজ ফলোয়ার অথবা সে বাফার সার্কিটটা আপনাকে বানাইতে হবে একটা নন ইনভার্টিং অপেম্প দিয়ে, তাই না? কারণ নন ইনভার্টিং অপেম্পের ক্ষেত্রেই আপনার ইনপুটে আপনি যেই পোলারিটি দিবেন আউটপুটে একই পোলারিটি থাকে, জি তাই না? ম্যাম। তাহলে আপনাকে সেই কাজটা করতে হবে ইয়ে দিয়ে, নন ইনভার্টিং দিয়ে। তাহলে এই জন্যই দেখেন এবার আপনার ইনপুটটাকে দেওয়া হয়েছে কিসের সাথে? এই যে পজিটিভ টার্মিনালের সাথে আপনার ইনপুটটাকে কানেক্ট করা হয়েছে। এবার পজিটিভ টার্মিনালের সাথে ইনপুট কানেক্ট করার পরে, আচ্ছা এইটাতে না, সরি, এই যে এখানে আপনার দেখেন এই যে পজিটিভ টার্মিনালের সাথে আপনার ইনপুটটাকে কানেক্ট করা হয়েছে। তাহলে আপনি দেখেন এখানেও যদি আপনি ভিএ আর এখানে যদি আপনি ভিবি চিন্তা করেন, তাহলে ভিএ এর মান ইকুয়াল টু কত আসবে? ভি ইন। আবার ভিবি এর মানও কত আসবে? ভি ইন, তাই না? এখন মাঝখানে দেখেন আর টু ও নাই, আর ওয়ানও নাই। তো আর টু আর ওয়ান দুইটাই না থাকার কারণে আপনার ভিবিটা কি ডিরেক্টলি আপনার আউটপুট ভোল্টেজের মধ্যে চলে যাচ্ছে না? ও তো কোথাও ভাগ হচ্ছে না। তো আপনার ইনপুটটাই ডিরেক্টলি আউটপুটে চলে যায় আপনার ভি নট ইকুয়াল টু কত? ভিবি, অথবা আমরা বলতে পারি ভি ইনের সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা হচ্ছে কি একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট নন ইনভার্টিং অপেম দিয়ে বানাইতে পারেন। সেক্ষেত্রে আপনার ভোল্টেজের ভ্যালুটাও সেম থাকবে এবং পোলারিটিটাও সেম থাকবে। বুঝতে পারছেন? দেখেন সবাই বুঝতে পারছেন কিনা। ম্যাম আমরা ম্যাথ করাইলে আর একটু ক্লিয়ার হইতাম, একটা দুইটা ম্যাথ করাইলে। ম্যাথ বলতে আপনি কি নন ইনভার্টিং অপেম্পের জন্য ম্যাথ করতে চাচ্ছেন নাকি ভোল্টেজ ফলোয়ারের জন্য ম্যাথ করতে চাচ্ছেন? ম্যাম প্রথম কথা দুইটার হচ্ছে জন্যই একটু যদি, ম্যাথ করাইলে, আচ্ছা, ম্যাথ করলে এটা ঠিক আমাদের আছে, ক্লিয়ার হয়, ব্যাপার কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। আচ্ছা, তো নন ইনভার্টিং অপেম্পের জন্য আমরা একটা ম্যাথ সবার লাস্টে করব। হ্যাঁ, আর হচ্ছে আমি আপনাদেরকে একটা ইয়ে দিব, একটা ম্যাথের মানে মিডের জন্য আর কি, একটা ম্যাথের পিডিএফ দিব। ওটা আপনাকে নিজে নিজে দেখতে হবে। যদিও ওটা রিলেটেড, মানে নিজে নিজে দেখতে হবে বলতে আপনি নিজে চেষ্টা করবেন, তারপর যদি আপনার কাছে মনে হয় যে আমি এই ম্যাথটার এই জায়গাটা বুঝি নাই, তাহলে সেটা আপনি আমাকে জানালে আমি আপনাকে সলভ করে দিব। বাট তার আগে আপনি নিজে নিজে দেখতে হবে। আচ্ছা, তো ভোল্টেজ ফলোয়ারের ক্ষেত্রে আমি, হ্যাঁ, এই নন ইনভার্টিং অপেম্পের জন্য তো অবশ্যই ম্যাথ আছে, সেটা আমি এই স্লাইডেরই লাস্টে একটা ম্যাথ আছে, সেটা আমি আপনাকে দেখাবো, সমস্যা নাই। তবে আপনার এই যে ভোল্টেজ ফলোয়ার সার্কিট যেটা, এটা কাইন্ড অফ থিওরি টাইপের, যে আপনাকে বলবে যে ভোল্টেজ ফলোয়ার সার্কিট কিভাবে বানায়, সেটা কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। এটা কোনো ম্যাথ না। সেক্ষেত্রে একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট আপনার নন ইনভার্টিং অপেম্প দিয়ে যদি আপনি বানাতে চান, তাহলে কি করতে হবে? জাস্ট আপনার আর টু আর আর ওয়ান দুইটাকে আপনি বাদ দিয়ে দিবেন, বাদ দিয়ে এই নেগেটিভ থেকে যেই ওয়্যারটা বের হয়েছে সেটা ডিরেক্টলি নিয়ে আপনি আউটপুটের মধ্যে দিয়ে দিবেন। শেষ, একটা ভোল্টেজ ফলোয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই গেল। এরপরে আপনি আসেন, এই যে এই সার্কিটটা কিন্তু একটা নন ইনভার্টিং সার্কিটই। আচ্ছা না, মানে নন ইনভার্টিং বলা যায়, একটা নন ইনভার্টিং সার্কিট, এই যে এটা। এখন সমস্যা হচ্ছে আপনার এখানে আই নটটা বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি দেখেন যে এই সার্কিট থেকে এবার আপনার প্রশ্ন হচ্ছে এরকম যে এ ইকুয়াল টু আই নট ইকুয়াল টু হোয়াট, আপনাকে কিন্তু কারেন্টের মানও বের করতে বলতে পারে। হুম। তো দেখেন যেমন এই সার্কিটে আপনাকে যদি কারেন্ট আই নট বের করতে বলে, তাহলে আপনি আসলে কি করবেন? হুম। তো কারেন্ট বের করার জন্য আমরা ওই যে কেসিএল করে আসছিলাম না, ওই কেসিএল এর সূত্র আমরা অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? আমরা আসলে অন্য কিছু অ্যাপ্লাই করব না, কোনো আহামরি কোনো সূত্র আসলে এখানে নাই। আপনি, আমরা যেভাবে প্রুফ করি, এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলতেছিলাম যে আপনার প্রুফ করাটা দেখবেন। তো সেইভাবে কেসিএল অ্যাপ্লাই করে আমরা এখান থেকে বের করতে পারবো। তো আপনি দেখেন এখানেও একই কথা, এটা ভিএ, এই পয়েন্টটা কি হবে? এটা তো পুরোটা সেম জিনিস, তাহলে এই পয়েন্টটাও কত হবে? ভিবি।
এখন এ পয়েন্ট ভিবি মানে কি, এই পয়েন্টটাও ভিবি। হ্যাঁ, কোনো তো আসলে ডিফারেন্স নাই। তো এবার আপনি আসেন ভি এ ইকুয়াল টু কত, ভি ইন। আবার ভি বি ইকুয়াল টু কত, ভি ইন। তার মানে আপনার আপনার কাছে ভি এ আর ভিবি দুইটার ভ্যালুই আপনার কাছে আছে। এবার এই ব্রাঞ্চ দিয়ে আমি যদি একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই পয়েন্টটাকে আপনার ভি নট না, আউটপুটের পয়েন্টটা অলওয়েজই ভি নট হবে, সো এই পয়েন্টটা আমার অলওয়েজই ভি নট। তাহলে এবার যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আপনি দেখেন আপনার কাছে কি আছে, ভি নট মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর এল। এই জিনিসটাই কি আপনার আই নট না? আচ্ছা, এখন দেখেন এই আই নট কারেন্টটা তো এদিক দিয়ে আসলে যাইতে পারবে না, তো ও ওই দিক থেকে এসে ডিরেক্টলি এখান দিয়েই তো চলে যাবে, তাই না? তো এখান থেকেও আপনি আই নটের আরেকটা মান ওই কেসিএল এর মাধ্যমে বের করতে পারেন, সেটা কত হবে, ভিবি ডিভাইডেড বাই আর এফ। এটা বুঝতে পারছেন এই লাইনটা? কি আরেকবার একটু বলেন। একবার। আচ্ছা, আপনি এটা বাদ দেন, কেসিএল মানে কি, কেসিএল মানে হচ্ছে এই যে আপনার যদি এরকম একটা পয়েন্ট চিন্তা করেন, কেসিএল মানে হচ্ছে এখান থেকে যে কারেন্টটা আসবে এটা যদি বের হয়ে যায় তাহলে এই দুইটা কারেন্ট ইকুয়াল হবে, এটাই কেসিএল না? জি ম্যাম। আচ্ছা, তো আমরা তাহলে এই কেসিএল এর এই চিন্তাটা থেকে আমরা কি বলতে পারি যে, ফার্স্টে আপনি দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত, তাহলে এটা কত হবে, ভি নট, আর এটা তো ভিবি। তাহলে আমি এখান থেকে কেসিএল অ্যাপ্লাই করে বলতে পারি না যে ভি নট মাইনাস ভিবি, ভি নট মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর এল, এটা মানে হচ্ছে আই নট। আবার এখান থেকে যদি আপনার আই এফ কারেন্ট যায়, হ্যাঁ, তাহলে আই এফ কারেন্টের মান কত হবে, আই এফ ইকুয়াল টু, এখন আই এফ চিন্তা করার আসলে দরকার নাই, কেন দরকার নাই, কারণ এখানে আপনার আই নট কারেন্টটাই তো এদিক থেকে এসে কি করবে, এদিকে চলে যাবে না, ওকে এই ব্রাঞ্চে ঢুকতে পারবে? কারণ ও হচ্ছে, ও যদি এই ব্রাঞ্চে ঢুকতে পারতো তাহলে সেটা আই ইনপুট কি জিরোর থেকে বড় হয়ে যাইতো না? বাট এখানে তো এই ব্রাঞ্চের কারেন্ট তো অলওয়েজ জিরো, যেটা আমরা বারবার হচ্ছে বলে আসছিলাম যে এক নাম্বার ছিল কি, এই এই দুইটা জায়গা দিয়ে কারেন্ট হচ্ছে আপনার জিরো হবে। সো আপনার তো এইখান দিয়ে আই নট কারেন্টটা এসে ও তো হচ্ছে এখান দিয়ে ঢুকতেই পারবে না, সো ও হচ্ছে কি করবে, এখান থেকে এসে এদিক থেকে চলে যাবে না? সো এই আই নট বের করার জন্য আপনি এই দুইটা পয়েন্টের ভোল্টেজও চাইলে ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে এটার সাথে এটাও ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এই দুই পয়েন্টের ভোল্টেজ ব্যবহার করেন তাহলে কি হবে, ভি নট মাইনাস ভিবি ডিভাইডেড বাই এই দুই পয়েন্টের মাঝখানে যতগুলা রেজিস্টর আছে, এখন আছে কি শুধুমাত্র আর এল। আবার আপনি যদি এই পয়েন্টটা ব্যবহার করেন, তাহলেও আপনি বলতে পারবেন কি, এখানে এই পয়েন্টটা হচ্ছে ভিবি আর এই পয়েন্টটা কি জিরো, যেহেতু গ্রাউন্ড, তাহলে ভিবি মাইনাস জিরো ডিভাইডেড বাই আর এফ, এটাও কি আই ইন নট না? এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে? এটা বলেন। ম্যাডাম। আচ্ছা, তো এখন দেখেন আপনি আসলে কোনটা দিয়ে আই নট বের করবেন। দেখেন এখানে যখন আর এল বলা আছে, আর এল মানে হচ্ছে লোড রেজিস্টর, তো নর্মালি আপনার কখনোই কোনো প্রশ্নে লোড রেজিস্টরের মান দেওয়া থাকে না, কারণ লোড রেজিস্টার মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল জিনিস। তো এইটা জিনিসটা এই জন্য আমরা আরএল যেটা থাকবে, আরএল যদি আপনার প্রশ্নে দেওয়া থাকে তাহলে আপনি আরএল ব্যবহার করতে পারেন। বাট এখানে দেখ আপনার কাছে ভি নোটও নাই, আপনার কাছে ভি নোটের ভ্যালুও নাই, আপনার কাছে আরএল এর ভ্যালুও নাই। তো আপনি এজন্য কি করবেন, এই সূত্রটা আর নেওয়ার দরকার নাই, আপনি পরেরটা দিয়ে করতে পারেন যে ভিবি এর মান কত, এখান থেকে আপনি ইনপুট ভোল্টেজটাই না, তো আপনার আই নট ইকুয়াল টু কত হবে, ভি ইন ডিভাইডেড বাই আর এফ হয়ে যাবে না? তো আপনি জাস্ট এইটা ব্যবহার করলে ভি নট কে যদি আপনি ফিডব্যাক রেজিস্টার দিয়ে বা আর এফ দিয়ে ভাগ করে দেন, তাহলেই তো আপনি আই নট পেয়ে যান। জি ম্যাম। আচ্ছা, এই তো এ- এটাই যেটা আমাদের এই সার্কিটের কাজই ছিল, আই নট বের করা। এজন্য আপনি হচ্ছে যে আই নট ইকুয়াল টু তাহলে কত হবে, ভি ইনপুট বাই আর এফ। বুঝতে পারছেন সবাই এই পর্যন্ত? এরপর লাস্ট আপনাদের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করানোর মাধ্যমে আপনাদের শেষ হয়ে যাবে আর কি। বাট এই ম্যাথটা করানোর আগে, হ্যাঁ, কারণ এই ম্যাথটা তো একটু বড়, তো এই ম্যাথটা করানোর আগে আগে যে তিনটা জিনিস আপনারা দেখলেন, যে নন ইনভার্টিং অপ এম্পের গেইন কিভাবে বের করতে হয়, তারপরে হচ্ছে একটা ভোল্টেজ ফলোয়ার কি, তারপরে হচ্ছে একটা ছোট ম্যাথ আমরা করলাম যে আই নট কারেন্ট কিভাবে বের করতে হয়,
এই তিনটার মধ্যে কারোর কোনো সমস্যা আছে? থাকলে এখনই বলেন। নো ম্যাম। আচ্ছা, তো সমস্যা যদি না থাকে তাহলে আমরা পরের এই বড় সার্কিটটার মধ্যে চলে যাই। তাহলে দেখেন এখানে আপনাকে একটা বেশ বড় সার্কিট দিয়ে দেওয়া আছে। সার্কিটটা দিয়ে আপনাকে ফার্স্টে বলছে ভি নট বাই ভি ইন বের করতে। তারপর বলছে যে আপনি ভি নট বাই ভি ইন বের করার পরে এই সেম জিনিসটা প্রথমে তো আপনি আর 1 আর 2 এগুলা জাস্ট কোনো কিছুতে হাত দিবেন না, মানে এগুলোর কোনো ভ্যালু আপনি বসাবেন না। জাস্ট ভি নট বাই ভি ইন এর একটা এক্সপ্রেশন বা একটা ইকুয়েশন আপনি বের করবেন। যখন আপনার বের করা হয়ে যাবে তখন আপনি ওই ইকুয়েশনে আর 1 আর আর 2 এর ভ্যালু বসাবেন। বুঝতে পারছেন? আর 1 আর আর 2 এর ভ্যালু বসাবেন, ভ্যালু বসায় দেখবেন যে আপনার এই ভি নট বাই ভি ইন এর মান কত আসে। ঠিক আছে, এরপর আপনি এই সার্কিট থেকে এই সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স বের করবেন, এই সার্কিটের আউটপুট রেজিস্ট্যান্স বের করবেন। তো আমি এ আর বি অ্যান্সার করার আগে আপনাকে সি আর ডি এর অ্যান্সারটা বোঝাই দিচ্ছি। এখন দেখেন, আপনারা একেবারে প্রথম ক্লাসে যখন আমরা অপেম্প পড়ছিলাম তখন আমরা অপেম্পের কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়ে আসছিলাম, আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেখানে আমরা বলেই আসছিলাম যে আপনার একটা অপেম্পের ইনপুট রেজিস্ট্যান্স কত হয়। বলেন তো, ক্যারেক্টারিস্টিক্স যে আমরা পড়ে আসছিলাম। ম্যাম, যদি আমরা আইডিয়ালের ক্ষেত্রে চিন্তা করি, আমরা আইডিয়ালের ক্ষেত্রে ইনফিনিটি হয়, ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি। আর আউটপুট রেজিস্ট্যান্স আউটপুট 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 রেজিস্ট্যান্স ইনফিনিটি বা ইনফিনিটি মনে হচ্ছে ম্যাম, ইনফিনিটি হয়। না, জিরো জিরো, উল্টা। জিরো, হ্যাঁ ম্যাম, জিরো জিরো, কনফিউশন ছিল, জিরো হয়। জিরো হয়। Correct. ঠিক আছে, তো এখানেও আপনার রেজাল্ট আসলে তাই। কারণ আপনি এখনো, আপনি কি এটা আসলে নন আইডিয়াল কেস কি ছিল যে আপনার অফসেট কারেন্ট থাকবে, আপনার অফসেট ভোল্টেজ থাকবে। বাট এই সার্কিটের কোথাও কি এরকম অফসেট কারেন্ট অফসেট ভোল্টেজের কথা লেখা আছে? লেখা নাই। কোনো নন লেখা নাই আইডিয়ালিটি ম্যাম। তো এখানে বলেই দেওয়া নাই। তো কোনো প্রকার নন আইডিয়ালিটি যদি বলে দেওয়া না থাকে, আপনি চোখ বন্ধ করে ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি আউটপুট রেজিস্ট্যান্স জিরো আপনার খাতায় লিখে দেবেন। বুঝছেন? তো যদি আপনার প্রশ্ন এরকম আসে, হয়তো এই সার্কিট না, হয়তো একটা অন্য কোনো সার্কিটের জন্য আপনাকে বলা থাকতে পারে যে ইনপুট রেজিস্ট্যান্স কত বের করা, আউটপুট রেজিস্ট্যান্স কত বের করা। আপনি সুন্দর করে বলে দেবেন ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, যেহেতু এবং বলবেন যেহেতু এটা আইডিয়াল ওপেন, তাই আইডিয়াল ওপেন কথাটা কিন্তু আপনাকে লিখতে হবে। যে যেহেতু এটা একটা আইডিয়াল ওপেন, এই জায়গার মধ্যে কোনো নন আইডিয়ালিটি নাই, কোনো অফসেট কারেন্ট নাই, কোনো অফসেট ভোল্টেজ নাই, এই জন্য এটার ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি আউটপুট রেজিস্ট্যান্স জিরো। শেষ। বুঝতে পারছেন? ওকে। তো আমরা তাহলে মেইন আমাদের কাজ হচ্ছে আসলে ভি নট বাই ভি ইন যে এটা বের করা। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো এই মেইন কাজটার জন্য এবার আমি সার্কিটটাকে ফার্স্ট একটু বড় করি। তো এখানেও আপনি ওই একেবারে সেম জিনিসটা আবার করবেন, যে এই জায়গাটাকে আপনি ভি এ ধরে নিবেন, এই জায়গাটাকে আপনি ভি বি ধরে নিবেন। তারপর আপনার ভি এ ইকুয়াল টু কত আসবে, ভি ইন, আপনার ভি বি ইকুয়াল টু কত আসবে, তাহলে ভি ইনই তো আসবে, যেহেতু ভি এ আর ভিডি হচ্ছে ইকুয়াল। সো আপনি আপনি এখন জানেন যে আপনার ভিবি এর মান কত, ইনপুট ভোল্টেজের সমান, রাইট? আচ্ছা, এবার আমরা আহ আচ্ছা, এই পোর্শনটা হচ্ছে আপনার ভি নট। তাহলে এবার ভিবি এর সাথে আমরা ভি নট কে কানেক্ট করতাম কিসের মাধ্যমে, কেসিএল এর মাধ্যমে করতাম না? এখন জি আপনি ম্যাম। ওই মাঝখানে আরো একটা পয়েন্ট আছে। তো মাঝখানে যেহেতু আরো একটা পয়েন্ট আছে, তাই ওর জন্য ঠিক আছে। তাইলে এবার আপনি, আগে তো খালি এরকম ছিল যে একটা তার এসে এখান থেকে চলে গেছিল, তো আপনার এইটা ছিল I1, এইটা ছিল I2। তো আপনি বলতেন I1 ইকুয়াল টু I2, এইভাবে আপনি পুরা ক্যালকুলেশনটা করে যাইতেন। কিন্তু এখানে মাঝখান দিয়ে একটা ব্রাঞ্চ দেওয়ার কারণে আপনার এখন এভাবে চিন্তা করতে হবে যে এইটা যদি I1 হয়, তাহলে I1 কারেন্টটা এখানে এসে কি দুই ভাগে ভাগ হয়ে গেছে না? তো আমি ধরলাম এটা হচ্ছে I2 আর এইটা হচ্ছে I3। ঠিক আছে, যে এই যে এরকম এখান থেকে একটা কারেন্ট আসছে I1, এসে ও কি করছে, দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, I2 আর I3। এই দুইটা জিনিসে সে হচ্ছে ভাগ হয়ে গেছে। আপনি এরকম করে এটাকে ধরে নিলেন। এবার আপনি আসেন, বা আপনি কিন্তু এই জিনিসটা চাইলে আসলে উল্টা ভাবেও করতে পারতেন। হুম, কোনো সমস্যা আসলে ছিল না। তো এখন এবং আবারও এখানে একটা আহ, দেখার জিনিস যেটা সেটা হচ্ছে এই জায়গা থেকে কিন্তু কোনো কারেন্ট আসবে না, এই জন্য আমি দেখেন একে লাল বানাই দিলাম। তো এখানে কোনো কারেন্ট নাই।
তো আপনার কারেন্ট ডিরেক্টলি এই যে ভিবি তে থাকবে, ভিএক্স থেকে ভিএক্স এ এসে I1 আর I2 দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। দেন I2টা কি করবে, এই যে এখান থেকে আবার এই যে এখানেও আপনার যে কারেন্টটা থাকবে, তাহলে সেটা কত, I2। বুঝতে পারলেন? আসেন এবার আমরা কেসিএল এ যাই। তো এবার যদি আমরা কেসিএল এ যাই, তাহলে আমরা কি জানি, I1 ইকুয়াল টু I2 প্লাস I3। হ্যাঁ, এখন এইটার মধ্যে আমরা হচ্ছে মান বসাবো। তাহলে প্রথমে যদি আপনি I1 এর মান কত সেটা চিন্তা করেন, তাহলে I1 এর মান কত হবে, ভি নট মাইনাস বিএক্স ডিভাইডেড বাই কত হবে, R2, তাই না? ইকুয়াল টু I2 এর মান কত আসবে, VA-0 ডিভাইডেড বাই R2 প্লাস R1, তাই না? এই পুরা ব্রাঞ্চ ধরে আর কি, এখান থেকে এই পর্যন্ত পুরা ব্রাঞ্চটা ধরে। তারপর আপনার কত আসবে, প্লাস এখানে আসতেছে হচ্ছে কত, এই যে I3 এর টা, তাহলে I3 কত, VX ডিভাইডেড বাই R1। বলেন এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? না ম্যাডাম, ম্যাম। আউটপুট সাইড থেকে কারেন্ট দেখাইছেন, ইনপুট সাইডে আসতেছে, এই জিনিসটা বুঝি নাই। ও আচ্ছা, কারেন্টটা ইনপুট সাইড থেকে কেন আসতেছে এটা? আউটপুট সাইড থেকে আচ্ছা দেখাইছেন দেখেন, নাকি? আপনি যখন, KCL বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি বলতেছি। এখন এই জিনিসটা হচ্ছে যে আপনার ক্যালকুলেশনের সুবিধার্থে, মানে কেসিএল এ আপনি কারেন্টের ডিরেকশন আসলে চাইলে আপনি ইনপুট থেকেও আউটপুটের দিকে যেতে পারেন, চাইলে আপনি আউটপুট থেকেও ইনপুটের দিকে যেতে পারেন। জাস্ট যদি আপনি ইনপুট থেকে আউটপুটের দিকে যান, তাহলে ওই হিসাবে আপনার পুরো ম্যাথটা করতে হবে, আপনার রেজাল্ট একই আসবে। আর যদি আপনি আউটপুট থেকে ইনপুটের দিকে যান, তাহলে পুরো ফ্লোতে আপনার ইকুয়েশনটা একই রকমের রাখতে হবে। যেমন দেখেন, আমি আউটপুট থেকে ইনপুটের দিকে আসছি দেখে কিন্তু V0 - VX লিখছি, যে আমার V0টা হাই ভোল্টেজ, VX টা লো ভোল্টেজ। এটা আমি ধরে নিছি, মানে পুরো জিনিসটাকে আমি একই প্রসেসে রাখছি। একই প্রসেসে রাখার কারণে আপনার হচ্ছে এইটা আর কোনো, মানে জাস্ট কি হবে যে, আপনি দেখেন, আপনি প্রথমে চিন্তা করতেছেন যে আপনি রাস্তার একদিক দিয়ে যাচ্ছেন। তো এটাকে যদি আপনি পজিটিভ চিন্তা করেন, তাহলে যদি আপনি রাস্তার উল্টা দিক থেকে আসেন, তাহলে সেই জিনিসটা কি নেগেটিভ না? জাস্ট এখানে যদি প্রবলেম হয়, তাহলে সেটা হচ্ছে আপনার পজিটিভ নেগেটিভের একটা প্রবলেম হতে পারে। বাট এই পজিটিভ নেগেটিভের প্রবলেমটা যেন না হয়, সেই জন্য আমি এদিক থেকে যেহেতু কারেন্টটাকে ধরছি, এজন্য ভোল্টেজও এটাকেই বড় ধরে নিছি। বুঝতে পারছেন? তো আপনি যদি ইনপুট থেকে হিসাব করেন, আপনি ইনপুটের ভোল্টেজটাকে বড় ধরবেন, এতটুকু। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা গেলাম। এখন সমস্যা হচ্ছে ভিএক্স এর মান তো আসলে আমার কাছে নাই। এখন আমি ভিএক্স এর জন্য কি করতে পারি? ভিএক্স এর জন্য আমরা এই যে দেখেন, মাঝখানে আমাদের এই যে একটা ভিভি ছিল না, এই ভিভিটাকে দেখেন আমরা কোথাও ইউজ করি নাই। তো এই ভিভিটাকে আমরা এখন একটু ইউজ করব। যেহেতু আমি এই R2 এর দুই পাশের ভোল্টেজটা জানি, যে ভিএক্স আর ভিভি, আবার ভিভি এর মান হচ্ছে ইনপুটের সমান, এটা যেহেতু আমি জানি, তো এটাকে আমি এখন একটু ইউজ করব। সো আমার I2 এর মানটা আসলে কত, I2 ইকুয়াল টু আসবে হচ্ছে, আপনার দেখেন এটা হচ্ছে ভিএক্স থেকে ভিভি এর দিকে যাচ্ছে, সো ভিএক্স মাইনাস ভিবি ডিভাইডেড বাই আপনার কত আসবে, ডিভাইডেড বাই আসবে হচ্ছে R2। আর এখান থেকে আবার I2 এর মান কত আসবে, ভিবি মাইনাস ভিবি ডিভাইডেড বাই R1। এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে এখান থেকে ভিএক্স এর মানটা বের করা, ভিএক্স এর এই ব্রাঞ্চ থেকে ভিএক্স এর মান বের করা, করে এটাকে যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আপনি দেখবেন আপনার ভি নট বাই ভি ইন এটা হচ্ছে চলে আসছে। হুম। আচ্ছা, তো এখন যদি আমরা সেটা করি, তাহলে আপনি ফার্স্টে আসেন, যে ভিএক্স মাইনাস ভিবি মানে কিন্তু আসলে ভি ইন ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত, R2 ইকুয়াল টু আপনার এখানে আবার কত, ভি ইন ডিভাইডেড বাই হচ্ছে R1। তাহলে আপনার এখানে ভিএক্স বাই R2 মাইনাস ভি ইন বাই R2 ইকুয়াল টু কত আসবে, ভি ইন ডিভাইডেড বাই R1। তো ভিএক্স বাই R2 ইকুয়াল টু আপনার আসতেছে হচ্ছে ভি ইন বাই R1 প্লাস ভি ইন বাই R2। সো ভিএক্স ইকুয়াল টু আপনার আসবে হচ্ছে কত, দেখেন ভি ইন তো কমন যাবে, দেন এখানে আসবে R1 প্লাস R2, নিচে আসবে হচ্ছে R1 ইন্টু R2। আর এই পুরাটার সাথে আপনার R2 গুণ হিসাবে যাবে, যে এইটা ওই পাশে দিয়ে গুণ হয়ে যাবে।
তো তখন আর টু কাটাকাটি চলে যায়, ভি এক্স ইকুয়াল টু আপনার থাকবে হচ্ছে শুধুমাত্র ভি ইন R1 + R2 ডিভাইডেড বাই R1। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার ভিএক্স এর মান। এরপরে আপনি এখন এই ভিএক্স এর ভ্যালুটা এই জায়গার মধ্যে নিয়ে আসবেন। বাট তার আগে, আচ্ছা এটাকে আমি একটু অন্য কালিতে লিখি। তাহলে আপনার আসতেছে হচ্ছে V0/R2 মাইনাস VX/R2। এখানে ভিএক্স তো আছেই, তো VX/R2 প্লাস R1। আর এখানে আপনার হচ্ছে VX/R1। তাহলে V0 থাকলো। আর সব পুরা জিনিসটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে ভিএক্স কমন হিসেবে যাবে। আর এখানে 1/R2 প্লাস 1/R1 প্লাস 1/R2 প্লাস R1। ঠিক আছে, এবার আমরা এই ভি এক্স এর যে মানটা এখান থেকে পাইছিলাম সেটা হচ্ছে আমরা বসাই দিব। তাহলে সেটার মান ছিল V0, আর ছিল হচ্ছে আপনার, আচ্ছা, R1 + R2 ডিভাইডেড বাই R1। আর তারপরে এখানে ছিল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R1 প্লাস R2। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি আসেন V0 ইকুয়াল টু, এটা তো ভি ইন, এটা হচ্ছে ভি ইন। তাহলে এখন আপনাদের এটা যদি আমি লসাগু করে দিই তাহলে আসবে কত, 1 + R2/R1। এটা হচ্ছে এরপর জাস্ট আপনার পরপর সিকোয়েন্স অনুযায়ী জাস্ট ম্যাথ করে যাওয়া। তো তারপর আপনার V0 ইকুয়াল টু ভি ইন থাকলো। এবার যদি আপনি হচ্ছে একটু ক্যালকুলেশন করেন, প্রথমে এক দিয়ে যদি আপনি পুরাটাকে গুণ করে দেন তাহলে 1/R1, 1/R2 প্লাস 1/R1 প্লাস R2। এরপর যদি আপনি R2/R1 দিয়ে পুরোটাকে গুণ দেন তাহলে কত আসবে, R2/R1 স্কোয়ার প্লাস 1/R1। আচ্ছা এটা এখন বড় হয়ে যাচ্ছে, ছোট ছিল। তাহলে দেখেন এখন আমাদের কি আছে। দাঁড়ান, এক মিনিট, এইভাবে করে নিলে ছোট হয়ে যায়। ম্যাম এই জায়গায় V0/R2, ওই R2 গেল কই? ও আচ্ছা, দাঁড়ান তো। হ্যাঁ এই তো ভালো কথা বলছেন, এখানে তো একটা R2 ছিল। Good. R2, আচ্ছা। তো এবার এই R2টাকে যদি আমি এখন এ পাশে নিয়ে আবার গুণ করে দিই, হুম, হুম, তাহলে আপনার কত আসবে, R2/R1 প্লাস এটা 1 হয়ে যাবে, এটা R2/R1 প্লাস R2। আর এটা কত হবে, R2 স্কোয়ার/R1 স্কোয়ার প্লাস R2/R1। আর এখানে আপনার R2 স্কোয়ার, R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে এবার আপনি আসেন আপনার সিমিলার কি কি আছে এই জিনিসটা। এটা তিনবার আছে তাই না, R2/R1, তো 3 R2/R1 প্লাস 1 প্লাস R2। এটা মডেল আপাতত দুবার আসছে, তারপর আসবে প্লাস R2 স্কোয়ার বাই, হুম, ঠিক আছে।
আচ্ছা, এখন আপনাদের হচ্ছে এটা নিয়ে আর কাজ করার কিছু নাই, বাকি হচ্ছে শুধুমাত্র এই দুইটা আছে। এখন এই দুইটার মধ্যে আমরা হচ্ছে এটাকে আপনার আহ লসাগু করে দিব আর কি। তো এই পার্টটা আমি আপাতত আর লিখলাম না, আমি জাস্ট যেহেতু পরে দুইটা নিয়ে কাজ করতেছি সেটাই লিখতেছি। সবটা থাকবে R1, এইটা তাই না?